ওয়েলকাম টু সিম্পল গাইড। আজকে আমরা ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচের দ্বিতীয় অংশ অর্থাৎ এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে মূলত ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচটা কী, কীভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচগুলোকে পরিবর্তিত করতে হয়, নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম এবং ভার্ব ফর্ম, সেটার বেসিক রুলস নিয়ে আলোচনা করেছিলাম এবং অ্যাডজেক্টিভ এবং নাউন ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম এর আগের ভিডিওগুলিতে। আজকে আমরা মূলত আলোচনা করব অ্যাডভার্ব এবং ভার্ব ফর্ম, অর্থাৎ বাক্যে যে ওয়ার্ডটি থাকবে সেটি নাউনই থাক বা অ্যাডজেক্টিভ থাক, সেটিকে আমরা কিভাবে অ্যাডভার্বে রূপান্তরিত করব এবং দ্বিতীয় অংশে আলোচনা করব কিভাবে সেই ওয়ার্ডগুলিকে আমরা ভার্বে নিয়ে যাব। তো অত্যন্ত সহজ একটা প্রক্রিয়া, তবুও বলে রাখি যে বেশিরভাগ ছেলেমেয়েরা কিন্তু এটা ভুল করে থাকে, পরীক্ষা কিন্তু ভুল হয়ে যায়। তোমাদের হয়তো ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, নাউন ফর্ম, ভার্ব ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম মুখস্থ, কিন্তু অ্যাপ্লাই করতে গিয়ে, প্রয়োগ করতে গিয়ে ভুল করে ফেলো। কোথায় কোথায় ভুল হয়, কিভাবে ভুল হয় সেগুলো দেখো। আর যারা এর আগের পার্টগুলো দেখোনি তারা আমি অনুরোধ করব তারা অবশ্যই আগের পার্টগুলি দেখো, তোমাদের ধারণাটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা কিন্তু শিখতে হবে এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ঠিক আছে, দেখতে থাকো। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এর আলোচনায় আমরা দেখছি যে আজকে আমরা আলোচনা করব সাবস্টিটিউটিং অ্যান অ্যাডভার্ব, অর্থাৎ বাক্যে নাউন থাক বা অ্যাডজেক্টিভ থাক সেগুলোকে আমরা এখন নিয়ে যাব অ্যাডভার্বে। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে মডিফাই করে। অর্থাৎ অ্যাডভার্ব কোনো ভার্ব কীভাবে ঘটছে তার ম্যানার বলে, তার ফ্রিকোয়েন্সি বলে, টাইম বলে, এগুলো দিয়ে মডিফাই করে ভার্বকে। আবার একই সাথে অ্যাডজেক্টিভের সামনে বসেও আবার ভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করে, একই সাথে অ্যাডভার্বের সামনে বসেও কিন্তু আবার অ্যাডভার্ব মডিফাই করে, অ্যাডভার্বকেও মডিফাই করে। উদাহরণগুলো দেখো তাহলে বুঝতে পারবে। তো আজকে আমরা আলোচনা করছি এখন যে সেন্টেন্সের মধ্যে যে ওয়ার্ডটি থাকবে সেই ওয়ার্ডটি যেই ফর্মেই থাক না কেন, নাউন ফর্ম বা অ্যাডজেক্টিভ ফর্ম বা ভার্ব ফর্ম, সেটিকে আমরা এখন আলোচনা করব সেটিকে কীভাবে অ্যাডভার্ব ফর্মে নিয়ে যাব। এবারে দেখো এখানে একটা বাক্য রয়েছে, আই হ্যাভ নো ইন্টেনশন টু ইনসাল্ট ইউ। এখানে ধরো ব্যবহার করতে বলেছে ইউজ অ্যাডভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস। আমি লিখলাম না পুরো ডিরেকশনটা, অর্থাৎ এই যে তলায় দাগ দেওয়া শব্দ রয়েছে আই হ্যাভ নো ইন্টেনশন, আমার কোনো ইচ্ছে নেই, টু ইনসাল্ট ইউ, তোমাকে অপমান করার। এখানে যে ইন্টেনশনের তলায় দাগ দেওয়া আছে এই ইন্টেনশনটাকে অ্যাডভার্ব রূপে তোমাকে বাক্যে প্রয়োগ করে আবার সেটাকে রিরাইট করতে হবে। তো ইন্টেনশনের বেশিরভাগ ছেলেমেয়ে জানে যে ইন্টেনশনের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে ইন্টেনশনালি। এবার এই ইন্টেনশনালিটি কীভাবে বাক্যে প্রয়োগ করব সেটাই আমাদেরকে দেখতে হবে। মূলত ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচে ছেলেমেয়েদের সব থেকে যেটা ভুল হয় সেটা হলো অ্যাপ্লিকেশনে। সে ভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, নাউন ফর্ম তারা হয়তো ম্যানেজ করতেও পারে, মুখস্থ করে হোক বা তাদের ভোকাবুলারি যদি স্ট্রং থাকে, অতটাও কঠিন ব্যাপার নয়, মূলত এগুলো মনে চলে আসবে, কিন্তু অ্যাপ্লাই করতে গিয়ে সমস্যা হয়। আর এই সমস্যাটা হয় বিশেষত আমরা যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার, অর্থাৎ ইংরেজিকে যারা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নার হিসেবে শিখি তাদের কিন্তু এই ভুলগুলো বেশি হয়। তো ঠিক আছে, দেখো এই বাক্যটা কীভাবে আমরা করছি। আই ডু নট ইনসাল্ট ইউ ইন্টেনশনালি। ইন্টেনশনালিটি হলো অ্যাডভার্ব ফর্ম, আর বাক্যে এটা কী রূপে ছিল? এটা ছিল নাউন, বাক্যে ছিল নাউন হিসেবে, সেটাকে আমাকে নিয়ে যেতে হলো অ্যাডভার্ব ফর্মে। আমার কোনো ইচ্ছে নেই তোমাকে অপমান করার, তার মানে কি আমি তোমাকে ইচ্ছে করে অপমান করি না। এটার আর একটা উত্তরও করা যায়, আই শ্যাল নট ইনসাল্ট ইউ ইন্টেনশনালি। আমি তোমাকে কখনো ইন্টেনশনালি, ইচ্ছে করে কখনো ইনসাল্ট করবো না, অপমান করবো না। তো এইভাবে দেখো ইন্টেনশনালিটা এখানে ছিল নাউন রূপে, সেটাকে অ্যাডভার্ব রূপে করলাম। এই যে ইনসাল্ট এই ভার্বকে মডিফাই করছে এখন এই অ্যাডভার্বটা। ঠিক আছে, দুটো সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স লিখলে এটা ঠিক হয়ে যাবে। তো এইভাবে অ্যাডভার্বের কাজ কি? বাক্যে তাকে এমন একটা জায়গায় বসাতে হবে, সাধারণত আমরা দেখি যে শেষের দিকে বসে, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাক্যের শব্দটির শেষে এল ওয়াই থাকে, সবসময় থাকে না, কিছু কিছু ক্ষেত্রে এল ওয়াই থাকে, এল ওয়াই বা ডবল এল ওয়াই, এবং সেটা কী করে ভার্বকে মডিফাই করে, কীভাবে ঘটছে তার ম্যানার বলে বা টাইম বলে, ফ্রিকোয়েন্সি বলে, সেগুলো উল্লেখ করে। প্রথম পার্টগুলোতে আমি আলোচনা করেছিলাম অ্যাডভার্বের পজিশন এবং অ্যাডভার্বের বিভিন্ন যে অর্থ, বাক্যে তার ফাংশনিং, সেটা নিয়ে। আগের পার্টগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। আজকে মূলত আমরা ফোকাস দিচ্ছি যে কিভাবে
যে কোনো একটা ফর্মকে অ্যাডভার্ব ফর্মে নিয়ে যাব। ঠিক আছে, এবার পরের উদাহরণে চলে আসি। হি হার্ট মি উইথ পেশেন্স, ইউজ অ্যাডভার্ব ফর্ম। অর্থাৎ এই পেশেন্স, তিনি আমাকে ধৈর্য সহকারে শুনছিলেন, মানে ধৈর্যের সাথে শুনেছিলেন। এখানে ধৈর্য, পেশেন্স, এটা কিন্তু নাউন ফর্ম। ঠিক আছে, নাউন, ধৈর্য, সেটাকে আমাকে করতে হবে কি অ্যাডভার্ব ফর্ম। পেশেন্সের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কি পেশেন্টলি, PATIENTLY, এটা হচ্ছে ধৈর্য সহকারে, ধৈর্য সহকারে। তাহলে আমাকে এই পেশেন্সকে চেঞ্জ করে আমাকে লিখতে হবে পেশেন্টলি। পেশেন্টলিটাকে আমাকে ব্যবহার করতে হবে। তিনি আমাকে ধৈর্যের সাথে শুনেছিলেন, তার মানে কি তিনি আমাকে ধৈর্য সহকারে শুনেছিলেন জাস্ট। তাহলে হি হার্ড মি পেশেন্টলি, বাস এই যে পেশেন্টলি হয়ে গেল অ্যাডভার্ব ফর্ম। হি ইজ রেগুলার ইন হিজ ওয়ার্ক, সে তার কাজে রেগুলার, এটাকে অ্যাডভার্ব ফর্মে, হ্যাঁ রেগুলারটাকে অ্যাডভার্ব ফর্মে পরিণত করে বাক্যে ব্যবহার করতে হবে। তো আমরা জানি রেগুলার এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে রেগুলারলি। হ্যাঁ, তাহলে এটাকে আমাকে ব্যবহার করতে হবে। আর এখানে এই রেগুলারটা কী ছিল, এখানে অ্যাডজেক্টিভ হয়েছিল, যে সে তার কাজে রেগুলার, নিয়মিত। তাহলে আমরা ব্যবহার করতে পারি বাক্যে যে সে নিয়মিতভাবে কাজ করে। তাহলে আমরা করতে পারি হি ডাজ হিজ ওয়ার্ক রেগুলারলি, যে সে তার কাজ নিয়মিতভাবে করে। এই যে রেগুলারলি ব্যবহার করলাম, রেগুলার অ্যাডজেক্টিভটাকে রেগুলারলি শেষে LY যুক্ত করে সেটাকে আমরা অ্যাডভার্ব ফর্ম করলাম। এবং এই যে ডাজ, হ্যাঁ কী করে, কীভাবে কাজ করে, এই ডাজকে মডিফাই করলো এই রেগুলারলি অ্যাডভার্বটি, এবং বাক্যে সেটি সঠিক অ্যাডভার্ব রূপে ব্যবহার হলো। এবার আরেকটা উদাহরণ দেখো। উই সাকসিডেড ইন উইনিং হিম, ইউজ অ্যাডভার্ব ফর্ম। তো এই সাকসিডেড ভার্ব রয়েছে, এটাকে আমাকে এবার অ্যাডভার্ব রূপে ব্যবহার করতে হবে। তো সাকসিডেড ভার্ব ফর্মেট, এখানে এটা ভার্ব হয়ে রয়েছে, এর অ্যাডভার্ব ফর্ম কি সাকসেসফুলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমাকে এই ওয়ার্ডটা এখন ব্যবহার করতে হবে। আমরা সফল হয়েছিলাম, তাকে তার মন জয় করতে হবে, বা তাকে জয় করতে আমরা মানে সফল হয়েছিলাম, ভার্ব আকারে ছিল। এবার আমরা বাংলাতে কিভাবে বলতে পারি এটাকে অ্যাডভার্ব দিয়ে, যে আমরা সফলভাবে তাকে জয় করেছিলাম, সফলভাবে। এখন সফল হয়েছিলাম ভার্ব, আর ওখানে হয়েছে সফলভাবে অ্যাডভার্ব। তাহলে উই সাকসেসফুলি ওন হিম, বাস ঠিক হয়ে গেল। এবার এক্ষেত্রে ছেলেমেয়েরা যে ভুল করে, ও কোনোভাবে জেনে গেল যে সাকসিডেডের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে সাকসেসফুলি। এবার সে যদি হুবহু এটা এইভাবে করতো যে এটাকে তাহলে উঠাতে হবে উই, হ্যাঁ সাকসেসফুলি ইন উইনিং হিম, তাহলে কি এটা হতো? অবশ্যই হতো না। কেন হতো না? কারণ এখানে অ্যাডভার্ব ফর্ম ব্যবহার হয়েছে। এই দ্বিতীয় বাক্যটাতে, পরের বাক্যটাতে অ্যাডভার্ব ফর্ম ব্যবহার হয়েছে, কিন্তু এখানে কোনো ভার্ব নেই, ভার্বটাকে মিস করে দিয়েছি আমরা। উপরেরটাতে সাকসিডেডটা ভার্ব আকারে ছিল, সেটা কি যখন তুমি অ্যাডভার্বে ব্যবহার করছো বাক্যটাতে, তাহলে তো সে আর ভার্ব থাকলো না, তাহলে তোমাকে তো বাইরে থেকে আবার ভার্ব আনতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পার্টিসিপেল একটা ছিল, হ্যাঁ, তো সেটাকে আমরা কি করে দিছি, এখানে আমরা ফাইনাইট ভার্ব করে দিয়েছি। হ্যাঁ, উইনিং ছিল, উইনিংটাকে আমরা ওন করলাম, ওন করে এখানে একে ফাইনাইট ভার্ব রূপে ব্যবহার করলাম। তো এইভাবে কখনো কখনো দেখতে হবে যে ভার্ব আকারে যদি থাকে, সেটিকে আবার যখন আমি অ্যাডভার্ব করব, তাহলে আমাকে এক্সট্রা আবার ভার্ব সাপ্লাই করতে হবে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে। এবারে চলে আসি আমরা ভিডিওর পরের অংশে। নাউন থাক বা অ্যাডভার্ব থাক বা অ্যাডজেক্টিভ থাক, সেগুলোকে ভার্ব ফর্মে কিভাবে নিয়ে যাব, সংশ্লিষ্ট আন্ডারলাইন্ড ওয়ার্ডসটিকে কিভাবে ভার্ব ফর্মে নিয়ে যাব। তাহলে ভার্ব ফর্মে যখন নিয়ে যাব, তাহলে ভার্ব পার্টস অফ স্পিচ, এর আবার ফাংশনিং জানতে হবে। ভার্ব কি, সাবজেক্টের ভার্ব হিসাবে, সাবজেক্টের ভার্ব হিসাবে সাবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেয় বা সাবজেক্ট সম্পর্কে কোনো পরিচয় প্রদান করে।
হ্যাঁ, ভার্ব সাধারণত আমরা দেখেছি যে বিইং, হ্যাভিং এবং ডুইং এই 3 ধরনের ভার্ব হয়, অর্থাৎ হওয়া ক্রিয়া, থাকা ক্রিয়া এবং কোনো কিছু করা ক্রিয়া, এই 3 ধরনের ফাংশনিং ভার্বের। হ্যাঁ, তো কীভাবে দেখছি দেখো, এবং কী কী মিস্টেকগুলো সাধারণত আমরা করে থাকি দেখো, যেগুলো তোমরা যদি একটু দেখে থাকো তাহলে সেই মিস্টেকগুলো কিন্তু ইন্টারচেঞ্জ অফ পার্টসিপেটসে হবে না। হ্যাঁ, এবার ভার্ব অ্যাপ্লাই করে, তো ভার্বটা কি করে? ভার্ব সাধারণত হচ্ছে বিইং, একটা হচ্ছে হ্যাভিং, একটা হচ্ছে ডুইং। হ্যাঁ, এরকম ধরনের ভাব হয়, অর্থাৎ হওয়া ক্রিয়া, থাকা ক্রিয়া এবং কোনো কিছু করা ক্রিয়া। ডুইংটা অ্যাকশন ভার্বগুলো বলা যেতে পারে। তো এবার বাক্যে নাউন থাক, অ্যাডজেক্টিভ থাক বা অ্যাডভার্ব থাক, সেগুলোকে আমরা ভার্ব ফর্মে নিয়ে যাবো। উদাহরণগুলো দেখো। তো ভার্বকে আবার তাহলে ভার্বের জায়গায় বসাতে হবে। অলরেডি যদি কোনো ভার্ব ব্যবহার হয়ে থাকে সেগুলোকে হটিয়ে আবার রিপ্লেস করে, হ্যাঁ, সেই অ্যাডজেক্টিভটিকে বা সেই নাউনটিকে যখন আমরা ব্যবহার করব, কিভাবে করব দেখো উদাহরণগুলো। অর্থাৎ সি গেভ এ রুড রিপ্লাই, সে একটা অভদ্র আচরণ, অভদ্র জবাব দিয়েছিল। এখানে কি ছিল রিপ্লাইটা? তাহলে নাউন, এটা নাউন, ঠিক আছে, জবাব বা উত্তর। তো আমরা যখন এটাকে করব তাহলে কি হবে? তাহলে কি ভার্ব আকারে ব্যবহার করব। তাহলে সি রিপ্লাইড রুডলি, সে অভদ্রভাবে জবাব দিয়েছিল বা উত্তর দিয়েছিল। এই যে ভার্ব হয়ে গেল, সাবজেক্টের পরে পরে ভার্ব বসিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে, এবং এটা ঠিক হয়ে গেল। এবার আগের মতো যেটা আলোচনা করলাম, যে কোনো একটা ছেলে হয়তো জানলো যে রিপ্লাইয়ের ভার্ব ফর্ম হচ্ছে রিপ্লাই, এখানে সেকেন্ড ফর্ম ছিল, এটা ভিটি ছিল গেভ বলে, যার জন্য এটা রিপ্লাইড হলো। সে যদি এটা এভাবে করতে শুরু করে দিত যে সি রিপ্লাইড এ রুড রিপ্লাই, মানে ও শুধু জেনেছে যে এটাকে সরিয়ে দিয়ে আমাকে ভার্ব ব্যবহার করতে হবে, এই গেভটাকে সরিয়ে দিয়ে। তো গেভের বদল এখানে রিপ্লাইয়ের ভার্ব ফর্ম হলো রিপ্লাই, ঠিক আছে, ভালো কথা, সাবজেক্ট বসালো, ভার্ব বসিয়ে দিল। কিন্তু দেখো এখানে একটু গন্ডগোল হয়ে গেল। কি গন্ডগোল হয়ে গেল? সি রিপ্লাইড এ রুড রিপ্লাই, এখানে রিপ্লাই রিপিটেশন হয়ে গেল। হ্যাঁ, এবং সে যে অভদ্রভাবে জবাবটা দিয়েছিল সেটা কিন্তু প্রকাশিত হলো না। মোট কথা আমি যেটা বোঝাতে চাইছি, তোমরা বুঝতে পারলে কিনা কি জানি, সেটা হলো যে শুধুমাত্র যে ওয়ার্ডটা আছে সেটার যে নাউন ফর্ম বা ভার্ব ফর্ম তুমি যে বসাচ্ছ, তো তাকে কিন্তু সে পার্টস অফ স্পিচটার রূপ এবং স্থান অনুযায়ী বাক্যে ব্যবহার করতে হবে। এখানে আমরা এটা রিপ্লাই নাউন ছিল বলে ও ওভাবে কাজ করছিল, ঠিক আছে, এই গেভ ভার্বের অবজেক্ট হিসেবে বসছিল। হ্যাঁ, কি দিয়েছিল? জবাব দিয়েছিল। নাউন নাউনের কাজ করছে, অবজেক্ট হিসেবে বসে। হ্যাঁ, কখনো কখনো সাবজেক্ট হয়, এখানে অবজেক্ট হিসেবে বসছে। একই রকম আবার তুমি যখন ওটাকে ভার্ব করছো, তাহলে আবার ওকে ভার্ব ফাংশনিং কাজ করাতে হবে, ঠিক আছে, যার জন্য কিন্তু দ্বিতীয়টা ভার্ব আকারে অনেকে হয়তো বসিয়ে দিল, কিন্তু এই অর্থটা সেন্সটা ক্লিয়ার না হওয়ার জন্য ভুল হয়ে গেল। ঠিক আছে, এটা আর একটা উদাহরণ দেখি, তাহলে আর একটু পরিষ্কার হবে। ইট ইজ অ্যাপারেন্ট দ্যাট হি ইজ অনেস্ট, অ্যাপারেন্টের তলায় দাগ, এটাও বলছে ইউজ অ্যাজ ভার্ব ফর্ম। ডিরেকশনগুলো বিভিন্নভাবে পরীক্ষা থাকতে পারে। হ্যাঁ, রিরাইট, ইউজিং, হ্যাঁ, অ্যাপিয়ার, এভাবে ভার্ব ফর্মটাকে ব্যবহার করেও ডিরেকশনটা দেওয়া থাকতে পারে। যাই হোক, ডিরেকশনের উপর ফোকাস করছি না আমরা, এখন ফোকাস করছি কীভাবে পার্টস অফ স্পিচগুলো ব্যবহার করবো। তো অ্যাপারেন্ট এটা কি হয়ে আছে? এখানে অ্যাডজেক্টিভ হয়ে আছে, ঠিক আছে, এটা স্পষ্ট, এটা কি স্পষ্ট, দ্যাট হি ইজ অনেস্ট, যে সে সৎ। তাহলে অ্যাপারেন্টের ভার্ব ফর্মটা প্রথমত আমাকে জানতে হচ্ছে। তাহলে অ্যাপারেন্টের ভার্ব ফর্ম হচ্ছে অ্যাপিয়ার্স, হ্যাঁ, মনে হওয়া। এখানে স্পষ্ট, আর ওখানে হচ্ছে ভার্ব ফর্মটা হয়েছে মনে হওয়া, মনে হওয়া। তো একে আমাকে ব্যবহার করতে হবে। তাহলে হি অ্যাপিয়ার্স টু বি অনেস্ট, বাস, বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল। হি সাবজেক্ট, এই যে ভার্ব আকারে ব্যবহার করলাম, যে তাকে মনে হচ্ছে সৎ। যে ভুলগুলো হয় দেখো, এখানে কেউ জানলো যে অ্যাপারেন্টের ভার্ব ফর্ম অ্যাপিয়ার্স, কিন্তু সে যদি এরকম করে দিত, যে ভুলগুলো বারবার করে আমি বলছি, ইট ইজ, হ্যাঁ, আবার বসালো এখানে অ্যাপিয়ার্স, হ্যাঁ, দ্যাট অনেস্ট, এটা কি ঠিক হয়েছে? ইট ইজ অ্যাপিয়ার্স দ্যাট হি ইজ অনেস্ট, ইট ইজ অ্যাপিয়ার্স দ্যাট হি ইজ অনেস্ট, না, কখনো ঠিক হয়নি, কারণ এখানে ভুল হয়ে গেল, ঠিক আছে, এখানে ইজ ব্যবহার, একটা ভার্ব ব্যবহার হলো, আবার এখানে একটা ভার্ব ব্যবহার হলো, এখানে কিন্তু গন্ডগোল হয়ে গেল, যার জন্য এটা কিন্তু ঠিক হবে না। অর্থাৎ তুমি শুধুমাত্র ফর্মটাকে জানলে, আর ফর্মটা জানার পর যেটাকে আন্ডারলাইন করছে সেটাকে উঠিয়ে দিয়ে সেই জায়গায় সেই সংশ্লিষ্ট এক্সপেক্টেড ফর্মটাকে বসিয়ে দিয়ে উত্তরটা করলে তাহলে কিন্তু হবে না।
পার্টস অফ স্পিচ, যে পার্টস অফ স্পিচে ব্যবহার করতে হবে সেই পার্টস অফ স্পিচের নির্দিষ্ট স্থান এবং তার ফাংশনিং সেই অনুযায়ী কিন্তু আমাদেরকে ইন্টারচেঞ্জটা করতে হবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। উদাহরণগুলো একটু মনোযোগ সহকারে দেখো, অতটাও কঠিন বিষয় নয়। উদাহরণটা কিন্তু কি বলবো, ভালো করে দেখতে হবে। আর অবশ্যই বলবো, যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও কোন উদাহরণটা বুঝতে পারলে না বা কোথাও বুঝতে পারলে না, বা আমার হাতের লেখার অস্পষ্টতা যদি থাকে অবশ্যই কমেন্ট করে জানাও। সি ইজ সিমিংলি টায়ার্ড, সিমিংলির তলায় দাগ, এখানেও ইউজ অ্যাজ এ ভার্ব। এই সিমিংলি অ্যাডভার্ব রয়েছে, এখানে অ্যাডভার্ব রূপে রয়েছে, সেটাকে আমাকে ভার্ব ফর্মে নিয়ে যেতে হবে। তাকে দেখে মনে হচ্ছে টায়ার্ড, ক্লান্ত। তাহলে সিমিংলি এই অ্যাডভার্বের ভার্ব ফর্মটা আগে জানতে হবে। সিমিংলি অ্যাডভার্বের ভার্ব ফর্ম হচ্ছে সিমস, মনে হওয়া। ঠিক আছে, ভার্ব ফর্ম মনে হওয়া, মনে হওয়া। তাহলে আমি কি করব, সিমস জেনে গেলাম, এবার কেউ করতে লাগা হলো সি ইজ সিমস টায়ার্ড। সঠিক হলো কি বাক্যটা? না, কখনোই ঠিক হলো না, কারণ এখানে ইজ বসিয়ে দিয়েছো আবার সিমস বসিয়ে দিয়েছো। তাহলে একে যখন আমি এই অ্যাডভার্বটাকে যখন ভার্ব করবো, তাহলে ওকে ভার্ব আকারে বাক্যে ব্যবহার করতে হবে। ডবল ভার্ব তো ব্যবহার করা যাবে না। তাহলে এটা উত্তরটা হবে সি সিমস টায়ার্ড, তাকে দেখে মনে হচ্ছে ক্লান্ত, এবং উত্তরটি সঠিক হলো। নেক্সট একটা উদাহরণ দেখো, দে সেন্ড অ্যান ইনভাইটেশন ফর ডিনার, ডিনারের জন্য ইনভাইটেশন পাঠিয়েছে, এটা নাউন। ঠিক আছে, এটাকে আমাকে ভার্ব ফর্মে ব্যবহার করতে বলছে। তাই ইনভাইটেশনের ভার্ব ফর্ম কি? ইনভাইট। তাহলে কি করব আমরা, দে ইনভাইটেড আস ডিনার। এই আসটাকে মিও করা যেতে পারে, কারণ এখানে স্পষ্ট নয়। ঠিক আছে, কাকে ইনভাইটেশনটা পাঠিয়েছে। তাহলে এখানে সাবজেক্ট হলো, ইনভাইটেশন নাউন ফর্মটা এখানে ভার্ব হয়ে গেল। ঠিক আছে, বাস, এবং এটা সঠিক হয়ে গেল। একই রকম কেউ যদি এটা এইভাবে করতো, যে দে সেন্ড, আবার বসালো ইনভাইটেড ফর ডিনার, তাহলে কি ঠিক হতো? অবশ্যই ঠিক হতো না, কারণ সেন্ট ইনভাইটেড রিপিটেশন অফ ভার্ব হয়ে যেত, এটাও ভার্ব এটাও ভার্ব হয়ে যেত। তো এই জিনিসগুলো খেয়াল করতে হবে, যেটা ব্যবহার করতে বলেছে সেটাকে তার কাজ অনুযায়ী, তার স্থান অনুযায়ী বাক্যে ব্যবহার করতে হবে। বাস, এটুকুই বলবো। উদাহরণগুলো ভালো করে দেখো, কোথাও কোনো অস্পষ্ট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে ইংরেজি বিষয়ে আরও অনেক মজার ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।